Hello everyone, this is part 2 of linear equation in two variables. In this session we'll learn nature of lines and consistency, and also we'll solve exercise 3.2 all the sum, and after that we'll also learn the substitution method. Okay, so let's begin with the nature of lines and consistency. Now আমরা জানি, so this is what is this? These are the two linear equation in two variables. Okay, now x, so the multiple of x is a1 and a2, multiples of y is what? b1 and b2, and constant terms are c1 আর c2. তাহলে আমরা যে কনসিস্টেন্সিটা যেটা আমি পড়বো, ঠিক আছে, যেটা আমরা গ্রাফে একটু আগে করছিলাম ইন্টারসেক্টিং, ঠিক আছে, আমি আগেও বলেছিলাম যে আমার লাস্ট ভিডিওতে যে ইন্টারসেক্টিং, প্যারালেল আর কোইনসাইডিং, তো আমরা দুটো ক্ষেত্রে আমরা কনসিস্টেন্ট বলেছিলাম আর একটার ক্ষেত্রে আমরা ইনকনসিস্টেন্ট বলেছিলাম। তো ওটা আমরা গ্রাফের মাধ্যমে বুঝেছি। কিন্তু এবার কি হবে যে এক্সের মাল্টিপলস আর ওয়াইয়ের মাল্টিপলস আর কনস্ট্যান্টের রেশিওটাকে কম্পেয়ার করে আমরা এইটা বুঝবো যে কার ক্ষেত্রে কনসিস্টেন্ট হচ্ছে, কীভাবে কনসিস্টেন্ট বলা হচ্ছে, হ্যাঁ, আর কীভাবে ইনকনসিস্টেন্ট বলা হয়। তো কনসিস্টেন্সি দুরকম হয়, কনসিস্টেন্সি দুরকম হয়, একটা হচ্ছে কনসিস্টেন্ট, একটা হচ্ছে ইনকনসিস্টেন্ট। কনসিস্টেন্টের মধ্যে দুটো কেস আছে। আমরা ইন্টারসেক্টিং পড়েছিলাম, মনে আছে? আমরা ওইখানেও আমি বলেছিলাম যে ইন্টারসেক্টিং লাইন্সের ক্ষেত্রে আমি কনসিস্টেন্ট বলেছিলাম, আর কোইনসাইডিং লাইনের ক্ষেত্রেও কিন্তু আমি কনসিস্টেন্ট বলেছিলাম, ঠিক আছে। তো যদি ইন্টারসেক্টিং লাইন হয়, ঠিক আছে, যদি ইন্টারসেক্টিং লাইন হয় তাহলে রেশিও অফ a1 বাই a2 উড বি নট ইকুয়ালস টু b1 বাই b2 হবে, ঠিক আছে। কেন কি তোমাকে এখান থেকে দুটো ইকুয়েশন দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ওইখান থেকে তোমাকে a1 b1 c1 a2 b2 c2 আগে লিখে নিতে হবে। তারপরে হয়তো তোমাকে জিজ্ঞেস করবে যে কোন দুটো ইকুয়েশন ইন্টারসেক্টিং, কোনগুলো হচ্ছে প্যারালেল, কোনটা হচ্ছে কোইনসাইডিং, এটাও বলতে পারে। অথবা এটা বলতে পারে যে কোনগুলো কনসিস্টেন্ট, কোনগুলো ইনকনসিস্টেন্ট। সো এরকম কোয়েশ্চেন্স এক্সারসাইজ 3.2তে আছে। এখন আপাতত যেটা বুঝতে হবে ওটা হচ্ছে যদি ইন্টারসেক্টিং লাইন হয় বা যদি কনসিস্টেন্ট হয় তাহলে দুটো রকম কেস হবে। একটা হচ্ছে a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2, এটা হলে কনসিস্টেন্ট, আর এটা হলে তুমি এটাও বলতে পারো যে এটা ইন্টারসেক্টিং লাইন, অর্থাৎ, ঠিক আছে। এখন আরেকটা কনসিস্টেন্সি কন্ডিশন কী আছে? a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 ইকুয়ালস টু c1 বাই c2। তার মানে এটা যদি হয় রেশিও অফ a1 বাই a2 আর b1 বাই b2 আর c1 বাই b2 সবই যদি ইকুয়াল হয় তাহলে এই ক্ষেত্রেও আমরা কনসিস্টেন্ট বলবো। আবার এই জিনিসটাকে আমরা কোইন্সিডেন্ট লাইন্সও বলবো অথবা ইনফিনাইট মেনি সলিউশনও বলতে পারি, ঠিক আছে। তো তুমি এই এক্সপ্রেশনটাকে, যে এই যে আমরা যেটা রেশিওটা পড়লাম, এটাকে আমরা তিনভাবে বলতে পারি। এটা কনসিস্টেন্টও বলতে পারি, এটাকে ইনফিনাইট মেনি সলিউশন বলতে পারি, আবার এটাকে কোইন্সিডেন্ট লাইন্সও বলতে পারি। ইনকনসিস্টেন্ট লাইন্স আমরা আগেও পড়েছিলাম প্যারালেলের ক্ষেত্রে, কেন কি ওইখানে কোনো সলিউশন ছিল না। তো আমরা কনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট একটু ডেফিনেশনটা মনে আছে যে আমরা বলেছিলাম না, বলেছিলাম আমি যে ইনকনসিস্টেন্টে একটাও কিন্তু এরকম একটাও জায়গা হয় না যেখানে কি লাইনগুলো ইন্টারসেক্ট করে। তো আমরা বলেছি অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট এরকম হতে হবে, হ্যাঁ, দুটো লাইন যেখানে অ্যাটলিস্ট মিট করছে, তাহলে ওটাকে কনসিস্টেন্ট বলা হয়। তো প্যারালের ক্ষেত্রে তো কোনো লাইন, কোনো এরকম পয়েন্টই নেই যেখানে ওরা ইন্টারসেক্ট করছিল, তার জন্য এটাকে ইনকনসিস্টেন্ট বলা হয়। তো ইনকনসিস্টেন্টটাকে প্রুফ করার ওয়েটা কি? a1 বাই a2 ইকুয়ালস টু b1 বাই b2 উড বি নট ইকুয়ালস টু c1 বাই c2। যদি এরকম হয় তাহলে তুমি বলবে ইনকনসিস্টেন্ট। এটাকে এই যে ইকুয়েশনটা বা এই যে রেশিও ফর্মটা যেটা আছে, এটা যদি তোমার হয় তাহলে এটাকে তুমি প্যারালেল লাইন্সও বলতে পারো অথবা নো সলিউশনও বলতে পারো। এই জিনিসটা মনে রাখাটা খুব দরকার, ঠিক আছে। এইটাতে অনেক অঙ্ক তোমাদেরকে আসতে পারে, হ্যাঁ, দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা প্রথম অঙ্কটা বুঝে নেব এক্সারসাইজ 3.2 এর। এক্সারসাইজ 3.2 এর যে ফার্স্ট কোয়েশ্চেনটা আছে ওটা হচ্ছে এন্টায়ারলি রিলেটেড টু গ্রাফ। আবার গ্রাফই আছে। কোয়েশ্চেন নাম্বার 2 থেকে যেটা আমি এক্ষুনি বুঝালাম ওটা কোয়েশ্চেন নাম্বার 2 থেকে শুরু হবে। তো গ্রাফিক্যালি কী বলছে দেখো, 10 স্টুডেন্ট অফ এ ক্লাস 10 টুক পার্ট ইন আ ম্যাথামেটিক্স কুইজ। 10টা স্টুডেন্ট ক্লাস 10-এ একটা ম্যাথামেটিক্স কুইজে পার্টিসিপেট করেছে। ইফ দ্য নাম্বার অফ গার্লস ইজ 4 মোর দ্যান দ্য নাম্বার অফ বয়েজ, দেন ফাইন্ড দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড দ্য গার্লস হু টুক পার্ট ইন দ্য কুইজ। ঠিক আছে, তাহলে আমরা তো বয়েজ আর গার্লস কত হয়েছে এটা জানি না, ঠিক আছে। তার জন্য আমরা বয়েজকে নিয়ে নিলাম এক্স আর গার্লসকে নিয়ে নিলাম ওয়াই। টোটাল স্টুডেন্টস কত আছে? 10 স্টুডেন্টস বলেছে, তাহলে বয়েজ আর গার্লস মিলে কত স্টুডেন্টস আছে? 10। তো এটা তোমার ফার্স্ট ইকুয়েশন হয়ে গেল।
ঠিক আছে। সেকেন্ড সেন্টেন্সে বলছে ইফ দ্য নাম্বার অফ গার্লস, মানে গার্লস কী আছে, গার্লস ইজ 4 মোর দ্যান নাম্বার অফ বয়েজ। তো গার্লস আমরা কী নিয়েছি, ওয়াই। তো গার্লস ইজ মানে ইকুয়ালস টু 4 মোর দ্যান বয়েজ, মানে 4 প্লাস এক্স অথবা এক্স প্লাস 4। এটা হচ্ছে তোমার সেকেন্ড ইকুয়েশন। এখন এটা দুটো দিয়ে তোমাকে কিন্তু এটাকে সলভ করতে বলেনি, তোমাকে গ্রাফিক্যালি তোমাকে বলতে হবে যে বয়ের বয় কত আছে, গার্লস কত আছে। তা তুমি যদি এই দুটো ইকুয়েশন পেয়ে গিয়ে থাকো, তাহলে তুমি এটার জন্য একটা বাক্স বানাবে, এটার জন্য তুমি একটা বাক্স বানাবে, ঠিক আছে। তারপরে তুমি গ্রাফ তৈরি করবে। এখন তুমি দেখবে যখন দুটো লাইনকে যখন তুমি ড্র করবে, ওরা কোনো একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে। ওই যে পয়েন্টে যেটা ইন্টারসেক্ট করবে যেখানে, ওইখানে তুমি নিশ্চয়ই এক্স আর ওয়াই এর ভ্যালু পাবে, ঠিক আছে। যেটা এক্সের ভ্যালু পাবে ওটা হচ্ছে নাম্বার অফ বয়েজ হয়ে যাবে, আর যেটা ওয়াইয়ের ভ্যালু পাবে ওটা হচ্ছে নাম্বার অফ গার্লস পাবে। এটা হচ্ছে গ্রাফিক্যালি সলিউশন করে দেখানো, ঠিক আছে। কেন কি এখন আমরা কিন্তু সাবস্টিটিউশন শিখিনি, তাই না, এলিমিনেশন শিখিনি। তার জন্য তুমি এই জায়গায় তুমি ওসব মেথড কিন্তু ইউজ করতে পারবে না। এখানে অলরেডি বলে দিয়েছে গ্রাফিক্যালি তোমাকে এটা ভ্যালুসগুলো দেখাতে হবে, ঠিক আছে। ঠিক ওইভাবেই নাম্বার 2টাও করতে হবে। আগে তো তোমাকে ইকুয়েশনটা ফ্রেম করতে হবে, তারপরে গ্রাফ বানাতে হবে, তারপরে যেখানে ইন্টারসেক্ট করছে ওইখান থেকেই তোমাকে ভ্যালুটা নিয়ে আসতে হবে, ঠিক আছে। তা দেখো কী বলছে, 5 পেন্সিল অ্যান্ড 7 পেন টুগেদার কস্ট ₹50, ঠিক আছে। whereas 7 pencil and 5 pens together cost ₹46. Find the cost of 1 pencil and that of 1 pen. দুটোই জানি না, তা আমরা কী করবো, কস্ট অফ 1 পেন্সিল এক্স ধরে নেবো, 1 পেন ওয়াই ধরে নেবো। প্রথমটার মধ্যে কী আছে, 5 পেন্সিল, তার মানে 5x প্লাস 7 পেন্সিল, 7 পেন মানে 7 বাই, দুটো মিলে আমি কত টাকা দিচ্ছি, 50 টাকা, ₹50। অ্যান্ড সেকেন্ড কন্ডিশনে 7 পেন্সিল অ্যান্ড 5 পেন, দ্যাট ইজ 7x প্লাস 5y টুগেদার ইট উইল কস্ট হোয়াট, 46। তাহলে আবার থেকে বলছি, এটার থেকেও তুমি টেবিল বানাবে, এটার থেকেও তুমি একটা বাক্স বানাবে, বাক্স বানিয়ে এটা দিয়ে তুমি একটা লাইন তৈরি করবে, এটা দিয়েও তুমি একটা স্ট্রেট লাইন তৈরি করবে। দুটো দেখবে একটা জায়গায় ইন্টারসেক্ট হচ্ছে, যেই জায়গায় ইন্টারসেক্ট হচ্ছে ওখানে যে এক্স আর ওয়াইয়ের যেটা ভ্যালু হবে, এক্সের ভ্যালুটা হয়ে যাবে কস্ট অফ 1 পেন্সিল, আর ওয়াইয়ের ভ্যালুটা হয়ে যাবে কস্ট অফ 1 পেন, ঠিক আছে। এই অঙ্কগুলো কিন্তু মাঝে মাঝে আসে 2 মার্কসে। ওকে, লেটস মুভ অন টু কোয়েশ্চেন নাম্বার 2। এখন এখান থেকে যে কোয়েশ্চেন নাম্বার 2 থেকে আমরা ওই যে রেশিও অফ এক্স মাল্টিপলস, ওয়াই মাল্টিপলস আর কনস্ট্যান্ট টার্মসের মাধ্যমে এখন আমরা প্রুভ করব। তো এই কোয়েশ্চেন নাম্বার 2তে বলছে যে তোমাকে দুটো লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবলস দিয়ে দেওয়া হয়েছে, আর বলছে যে বলো যে এই ইকুয়েশনগুলো কি ইন্টারসেক্ট অ্যাট এ পয়েন্ট, নাকি প্যারালেল, নাকি কোইন্সিডেন্ট, ঠিক আছে। তো ইন্টারসেক্ট অ্যাট এ পয়েন্ট মানে কী ছিল, কী বলেছিলাম, a1/a2 ইজ নট ইকুয়ালস টু b1/b2 হতে হবে। আবার যদি তুমি সলভ করে দেখো যে a1/a2 ইকুয়ালস টু b1/b2 হচ্ছে, কিন্তু নট ইকুয়ালস টু c1/c2, তাহলে তুমি প্যারালেল বলবো। আবার এরকম যদি দেখো যে a1/a2 ভ্যালু মানে রেশিও ইজ ইকুয়ালস টু b1/b2 রেশিও ইকুয়ালস টু c1/c2, মানে সব 1/2 1/2 1/2 যদি আসে, তাহলে তুমি ওই ক্ষেত্রে বলবে দিস টু লিনিয়ার ইকুয়েশনস আর কোইন্সিডেন্ট টু ইচ আদার, ঠিক আছে। এটা খুব ইজি। তো সবচেয়ে প্রথমে আমি নাম্বার 1টাই খালি করেছি, আশা করি নাম্বার আর বাদ বাকি যে দুটো অঙ্ক আছে ওটা তোমরা পারবে। দুটো ইকুয়েশনকে লিখে নিলাম। এখান থেকে আমি a1, কেন কি জানি এক্সের মাল্টিপল সবসময় a হয়, তো এক্সের মাল্টিপলস কী আছে 5, তাহলে a1 5 হয়ে গেল। ওয়াইয়ের মাল্টিপলস b হয় আমরা জানি, তো b কি -4, আর কনস্ট্যান্ট টার্ম কী আছে 8, c1 হয়ে গেল 8। প্রথম ইকুয়েশনের ক্ষেত্রে a1 b1 c1 বেরোলো। দ্বিতীয় ইকুয়েশনের ক্ষেত্রে আমরা a2 b2 c2 বার করবো, তাহলে এক্সের মাল্টিপলস a হয়, তাহলে এখানে 7 হয়ে গেল। ওয়াইয়ের মাল্টিপল 6 হয়, 6 লিখলাম, আর কনস্ট্যান্ট টার্ম কী আছে -9। বাস, এখন আমরা রেশিও বার করবো a1/a2, তো 7/5/7, b1/b2 কী আছে -4/6, তো এটা -2/3, c1/c2 কী আছে 8/-9। তো আমরা প্রথমেই দেখছি যে a1/a2 যে রেশিও আর b1/b2 যে রেশিও ওটা ম্যাচ করছে না, তো আমরা এরকম করে লিখলাম, তাহলে এটার মানেটা কি, ইন্টারসেক্ট অ্যাট আ পয়েন্ট। ঠিক ওইভাবেই তোমরা কোয়েশ্চেন নাম্বার 2 আর 3টা করবে, ঠিক আছে। অসুবিধা হলে আমাকে জানিও। কোয়েশ্চেন নাম্বার 3তে কী বলেছে, এখন তোমাকে বলছে কনসিস্টেন্ট নাকি ইনকনসিস্টেন্ট, মানে এটা আলাদা করে তোমাকে বলে দেয় নাকি কি এটা ইন্টারসেক্ট হবে না কোইন্সিডেন্ট হবে না প্যারালেল হবে বলে দিয়ে যায়, খালি বলেছে কনসিস্টেন্ট। তো কনসিস্টেন্টের ক্ষেত্রে আমরা জানি দুটো কেস পসিবল, একটা a1/a2 ইজ নট ইকুয়ালস টু b1/b2, অথবা a1/a2 ইকুয়ালস টু b1/b2 ইকুয়ালস টু c1/b2। যদি দুটোর মধ্যে কোনো একটা কেসও যদি হয় তাহলে আমরা কনসিস্টেন্ট বলবো, আর এইটা যদি হয় তাহলে যেরকম a1/a2 রেশিও b1/b2 রেশিওর সঙ্গে ইকুয়াল হয়, কিন্তু c1/c2 রেশিওটা ইকুয়াল যদি না হয়, তাহলে আমরা ওই ক্ষেত্রে ইনকনসিস্টেন্ট বলবো। এখন কিন্তু প্যারালেল বলবো না, এটা জাস্ট আমি লিখেছি তোমাদেরকে মনে রাখার জন্য। তো আমি করেছি 3 এর কোয়েশ্চেন নাম্বার 3টা, ঠিক আছে, সাম নাম্বার 3টা।
তো এখানে দেখো এটা ফ্র্যাকশনাল ফর্মে আছে, আর এটা তো জেনারেল ফর্মেই আছে। তো ফ্র্যাকশনাল ফর্মটাকে তুমি জানো যে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ফর্মে নিয়ে আসতে হবে। তো 3 আর 2 এর এলসিএম 6 হয়, এখানে 9x প্লাস 10 বাই 7 ক্রস মাল্টিপ্লিকেশন করে 9x প্লাস 10 ইকুয়ালস টু 42 এসছে, ঠিক আছে। আর এখানে কি এসছে 9x মাইনাস 10 ইকুয়ালস টু 14। তো এটার থেকে আমি A1 B1 C1 বের করে নেব। তো এক্সের মাল্টিপলস এ হয়, বি ওয়াইয়ের মাল্টিপলস বি হয়, আর কনস্ট্যান্ট টার্মসটাকে এদিকে নিয়ে আসবে। এদিকে নিয়ে আসলে এখানে 42 আছে, এদিকে আসলে কী হবে -42 হবে। ঠিক এখানেও দেখো 14টা এদিকে আছে, তো তুমি এদিকে নিয়ে আসবে, তাহলে ভ্যালুটা এই এটা হচ্ছে ax প্লাস by, হ্যাঁ, প্লাস সি ফর্মে তুমি নিয়ে আসলে। এখন এখান থেকে A2 ভ্যালু হচ্ছে 9, B2 ভ্যালু হচ্ছে -10, আর C2 ভ্যালু হচ্ছে -14, তাই না। এখন চলো দেখে নিচ্ছি রেশিও অফ A1/A2, মানে এক্সের মাল্টিপলসের রেশিও কি 9/9 কত হচ্ছে 1। B1/B2 ভ্যালু কী হচ্ছে দেখো, B1 কী আছে 10, B2 কী আছে -10, তো B1/B2 হচ্ছে 10/-10 ইকুয়ালস টু -1। এখন দেখো এইটার রেশিও আসছে 1, আবার এটার রেশিও হচ্ছে -1, তো ইকুয়াল হচ্ছে না। তো আমি সরাসরি আর C1/C2 দেখারই দরকার নেই। তো A1/A2 ইজ নট ইকুয়ালস টু B1/B2, বাস। এটা কি হয় কনসিস্টেন্ট, তাই না। এই যে আমরা পড়েছি এটা কি কনসিস্টেন্ট, A1/A2 ইজ নট ইকুয়ালস টু B1/B2 হলেও আমরা কনসিস্টেন্ট বলবো। এটাও যদি হতো তাহলে আমরা কনসিস্টেন্ট বলতাম, ঠিক আছে। তো এইভাবে তোমরা বাদ বাকি অঙ্কগুলো, এখানে কিন্তু 5টা অঙ্ক আছে, হ্যাঁ, কোশ্চেন নাম্বার 3-তে এগুলো করবে। চলো এখন কোশ্চেন নাম্বার 4-এ চলে যাই। কোয়েশ্চেন নাম্বার 4-এ হচ্ছে যে বলছে, এখানে আবার বলছে যে কনসিস্টেন্ট কি ইনকনসিস্টেন্ট। এখন যদি বলে যে এটা কনসিস্টেন্ট যদি হয় তাহলে তোমাকে গ্রাফিক্যালি প্রুফ করতে, তাহলে সবচেয়ে আগে তোমাকে দেখে নিতে হবে যে কনসিস্টেন্ট কি ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট হলে মানে প্যারালেল যদি হয়, প্যারালেল লাইনগুলো পারতে বারণ করছে। মানে যদি কনসিস্টেন্ট হয় তাহলে তুমি ইদার দেখবে দুটো লাইন একটা পয়েন্টে ইন্টারসেক্ট করবে, অথবা একটা লাইনের উপরে আরেকটা লাইন ফর্ম হবে যেটাকে কোইন্সাইডিং হবে, ঠিক আছে। তো আগে দেখে নিই কনসিস্টেন্ট, এখন তো আমরা শিখে গেছি। তো প্রথম ইকুয়েশনটা কী আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, 5টাকে আমি এদিকে নিয়ে আসলাম, তাহলে কেমন দেখাচ্ছে এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়ালস টু 0। এটার ক্ষেত্রে কী আছে 2x প্লাস 2y ইকুয়ালস টু 10, 10টাকে আমি, আচ্ছা আগে আমি কী করেছি যে সবগুলো নাম্বারকে 2 দিয়ে ডিভাইড করে দিয়েছি। দেখো এগুলো, এটাও 2 দিয়ে ডিভাইড হবে, এটাও 2 দিয়ে ডিভাইড হবে, এটাও 2 দিয়ে ডিভাইড হবে, সব 2 দিয়ে ডিভাইড করে দিয়েছি। 2 দিয়ে ডিভাইড করে দিলে কেমন দেখাচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 5, আবার এদিকে নিয়ে এসো এক্স প্লাস ওয়াই মাইনাস 5 ইকুয়ালস টু 0। দেখতে গেলে দেখো ইকুয়েশনটা কিন্তু একই রকম লাগছে, তাই না। তো আমাদের কি হবে এটা দেখি কি হয়। তাহলে A1 ভ্যালু কি 1, B1 এর ভ্যালু কি 1, C1 এর ভ্যালু কত, হ্যাঁ -5। আচ্ছা -5 নিয়ে নিই, সরি এখানে আমি মান দিয়েছি, -5 নিয়ে নিই, ঠিক আছে। এখানে দেখো A1 এর ভ্যালু কত 1, B2 ভ্যালু কত 1, আর C2 ভ্যালু -5, ঠিক আছে। এখন A1/A2 কত হবে 1/1, 1ই হবে। B1/B2 কত 1/1, 1ই হবে। এটা হবে C1/C2 -5/-5, তো আনসার কত হবে 1ই হবে। মাইনাস মাইনাস কেটে যাবে, 5 কেটে যাবে, 1 আসবে। তুমি দেখো সবার ক্ষেত্রে আনসারটা কী আসছে, ইকুয়াল আসছে। তার মানে এটা কী হবে A1/A2 ইকুয়ালস টু B1/B2 ইকুয়ালস টু C1/C2। তাহলে এটা কি কনসিস্টেন্ট না ইনকনসিস্টেন্ট, এক্স্যাক্টলি ইট ইজ কনসিস্টেন্ট। আর এই লাইনটা কেমন হবে, যেহেতু আমাদের বলেছে যে কনসিস্টেন্ট হলে আমাদের গ্রাফ তৈরি করতে হবে, তাহলে তোমার গ্রাফটা কেমন হবে, একটা লাইনের উপরে, মানে এরকমও হতে পারে এরকমও হতে পারে, মানে একটা লাইনের উপরে আরেকটা লাইন এরকম ফর্ম হবে, ঠিক আছে। তো এটা তোমাকে করতে হবে। আর যদি দেখো যে ইনকনসিস্টেন্ট হচ্ছে তাহলে আর গ্রাফ ড্র করার দরকার নেই, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 5, এখন এখানে আবার তোমাকে একটা প্রবলেম সাম দিয়েছে, যেটার থেকে তোমাকে আবার ইকুয়েশন বানাতে হবে। হাফ দ্য পেরিমিটার অফ এ রেক্ট্যাঙ্গেল গার্ডেন হুজ লেন্থ ইজ 4 মিটার মোর দ্যান ইটস উইথ ইজ 36, মানে হাফ দ্য পেরিমিটারের ভ্যালু দেওয়া আছে 36, যেখানে লেন্থ ইজ 4 মিটার মোর দ্যান ইজ উইথ আছে। তো এখানে আমরা ডাইমেনশন অফ দ্য গার্ডেন জানি না, ডাইমেনশন মানে লেন্থ আর ব্রেথের ভ্যালু আমরা জানি না। তো আমরা লেন্থ ভ্যালু নিয়ে নেবো এক্স, ব্রেথের ভ্যালু নিয়ে নেবো ওয়াই। তো পেরিমিটারের ফর্মুলা কি, পেরিমিটার ইকুয়ালস টু 2 লেন্থ প্লাস ব্রেথ। এখন লেন্থের জায়গায় আমরা কী লিখবো এক্স, ওয়াইয়ের জায়গায় ব্রেথের জায়গায় কী লিখবো ওয়াই, এটাকে আমরা 1 ধরে নিলাম। এখন যেহেতু হাফ দ্য পেরিমিটার বলেছে, হাফ দ্য পেরিমিটার আধা, তো আমি কী করছি যে দুদিকেই 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। হাফ দ্য পেরিমিটার ইজ 36, এটা তো দেওয়াই আছে কোশ্চেনে। তো ডিভাইডিং 1/2, ডিভাইডিং যে 1 আছে এটা দুদিকেই আমি 2 দিয়ে ডিভাইড করছি, কেন হাফ হবে, পেরিমিটারে হাফ তো 36, তাই না। তো আমি দুদিকেই 2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তো এদিক পিকেও 2 দিয়ে ডিভাইড করলাম, আর এদিকেও 2 দিয়ে ডিভাইড করলাম। তো যখন আমরা রাইট হ্যান্ড সাইডকে 2 দিয়ে ডিভাইড করলাম তখন 2 কে আমরা রিডিউস করে দিলাম। P/2 ভ্যালু হচ্ছে কিন্তু
36, কেন হাফ দ্য পেরিমিটার বলছে, এটা হচ্ছে হাফ দ্য পেরিমিটার। তো হাফ দ্য পেরিমিটারের জায়গায় আমরা কী লিখবো 36, আর এদিকে কী বেঁচে গেল x + y, তাই এটা তুমি সেকেন্ড ইকুয়েশন পেলে। ঠিক আছে, আর আরেকটা কী বলছে, দ্য লেন্থ ইজ 4 টাইমস মোর দ্যান ইজ ব্রেথ, তাই না, এই যে এটা লেন্থ ইজ 4 টাইমস মোর দ্যান ইজ উইথ, তাহলে লেন্থের জায়গায় কী লিখবো x, 4 মোর দ্যান ইজ উইথ কী নিয়েছি y, এক্স্যাক্টলি। তাহলে তুমি এটাওকে তুমি ইকুয়েশন ধরতে পারো, অথবা তুমি y = x - 4 ধরেও করতে পারো। ঠিক আছে, হ্যাঁ, তো এইভাবে তুমি এটা দিয়ে তোমার গ্রাফ তৈরি করতে হবে কিন্তু। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 5কে তোমাকে গ্রাফ তৈরি করতে হবে। ওকে, আর গ্রাফ তৈরি করে তুমি এখন কীভাবে x আর y পাবে, কীভাবে বলেছিলাম, যেখানে ইন্টারসেক্ট করবে, রাইট, এক্স্যাক্টলি। দেখো আমি এখানে লিখে দিচ্ছি ইন্টারসেক্ট, তো দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করবে ওইখানে ওই পয়েন্টের x এর y ভ্যালু যেটা হবে, এক্সটা হয়ে যাবে তোমার লেন্থ আর ব্রেথটা হয়ে যাবে তোমার উইথ। ঠিক আছে, চলো কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6টা খুব ইন্টারেস্টিং, চলো দেখি। এখন দেখো কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 6 দেখো একটা লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবলস অলরেডি বলে দিয়েছে। ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবলস অলরেডি বলে দিয়েছে। তো তোমাকে বলছে আরেকটা লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবল বানাতে, যেখানে প্রথম কেসে দিয়েছে যেন দুটো ইকুয়েশন যেন ইন্টারসেক্টিং লাইনস হয়। ঠিক আছে, আবার বলেছে যে সেকেন্ড কন্ডিশন দিয়েছে যে যদি একটা লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবলস যদি দেওয়া আছে অলরেডি কোয়েশ্চেন, তা তুমি আরেকটা এরকম ইকুয়েশন বানাও, তাতে এটা দেখাতে হবে বা প্রমাণ করতে হবে যে ওরা যেন প্যারালেল হয়। বুঝতে পারছো তো, প্যারালেল হতে হবে। আর থার্ড কেসে বলছে কোইন্সিডেন্ট যেন হতে পারে। ঠিক আছে, তো দেখো আমরা কীভাবে এটা করবো, মানে ওই যে সেকেন্ড যে লিনিয়ার ইকুয়েশনটা প্রত্যেকটা ক্ষেত্রে কেমন করে বার করছে। তো যেহেতু এই ইকুয়েশনটা এই লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবলসে দেওয়া আছে কোয়েশ্চেনে। ঠিক আছে, তো আমাদের প্রথম কেসটা কি আছে, ইন্টারসেক্টিং লাইন। তো ইন্টারসেক্টিং লাইনটা হলে কেমন করে লিখি আমরা, a1/a2 ইজ নট ইকুয়ালস টু b1/b2, তাই না। তো আমরা এখান থেকে কী কী লিখছি দেখো, এই যে প্রথম যে লিনিয়ার ইকুয়েশন ইন 2 ভেরিয়েবল আছে, এখান থেকে আমরা a1 লিখলাম, 2 b1 লিখলাম, c, আর কনস্ট্যান্ট টার্ম তো -3 আছেই। তো আমি এটাকে আলাদা করে আমি আবার লিখে রেখেছি। ঠিক আছে, এখন দেখো যেহেতু a1/a2 ইজ নট ইকুয়ালস টু b1/b2, তাহলে এটা কী হবে, দেখো a1 এখানে কী আছে, a1 b1 আর c1, তাই না। তো এগুলো সব নট ইকুয়ালস টু, ঠিক আছে, না নট ইকুয়ালস টু আছে। তো এটা নিচে a2 আছে, এটা নিচে b2 আছে, এটা নিচে c2 আছে, তাই না। এখন a1 এর জায়গায় কী আছে, 2 আছে না, b1 এর জায়গায় কী আছে 3, c1 এর জায়গায় কী আছে -8। তো আমাকে এইখানে এমন কিছু ভ্যালু লিখতে হবে যেটা দিয়ে যেন আমরা দেখি রেশিওগুলো যেন ইকুয়াল না হয়। তাহলে আমি কী করেছি দেখো, এখানে যদি a1 এর জায়গায় এখানে 2 আছে, তো আমি এখানে কী লিখেছি 5, b1 এর জায়গায় এখানে কী আছে 3, তো আমি এখানে কী লিখেছি b2 4। তাহলে এই যে 2/5 ইজ ইকুয়ালস টু 3/4 না, তাহলে 2/5 ইজ নট ইকুয়ালস টু 3/4। ঠিক আছে, আর এখানে কী আছে, c1 এর জায়গায় কী আছে -8, এই যে দেখো -8। তো আমি c2 এমন একটা ভ্যালু লিখবো যেন না মিলে, তা -3 হয়ে গেল। তো কোনো রেশিওটাই দেখছো যে ইকুয়াল হচ্ছে না, তার মানে আমরা x2 ক্ষেত্রে কী করব, এই যে a2 ক্ষেত্রে কী লিখবো 5, b2 ক্ষেত্রে কী লিখবো 4, আর c2 ক্ষেত্রে -3। তো এরকম একটা ইকুয়েশন বানিয়ে দেবো। দেখো a2 ক্ষেত্রে আমরা কী লিখেছি 5x, প্লাস b2 ক্ষেত্রে কী লিখবো 4y -3 = 0। তো এটা তোমার সেকেন্ড ইকুয়েশন হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই দুটো যে ইকুয়েশন আছে ওরা ইন্টারসেক্টিং লাইন, মানে এটা দিয়ে তুমি যে লাইন বানাবে আর এটা দিয়ে যে তুমি লাইন বানাবে, ওরা কোনো একটা পয়েন্টে গিয়ে ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, দিস ইজ হাউ ইউ শুড ফ্রেম দ্য ইকুয়েশনস। এখন সেকেন্ড ইকুয়েশনটা কী আছে, সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে প্যারালেল লাইন। তো প্যারালেল লাইনে কী, a1/a2 ইকুয়ালস টু b1/b2, মানে এই দুটো রেশিও ইকুয়াল হতে হবে, কিন্তু থার্ড যে কনস্ট্যান্ট টার্মের যে রেশিওটা আছে ওটা ইকুয়াল হবে না। তাহলে দেখো আমরা ইকুয়েশনটা আমি লিখিনি আবার এখানে 2x প্লাস, এটা নিয়েই করবে আর কি, এটাই তোমার প্রত্যেকটা ক্ষেত্রে এটাই, সরি কালি শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো 2x প্লাস 3y -8 ইকুয়ালস টু 0, তাই না। তাহলে a1 এর জায়গায় 2, b1 এর জায়গায় 3, c1 এর জায়গায় -8। তো এখন দেখো কী করবো, a1 এর জায়গায় লিখেছি 2, b1 এর জায়গায় লিখেছি কি দেখো 3, আর c1 এর জায়গায় লিখেছি -8। এখন এই দুটো তো ইকুয়াল হতে হবে, তাই না। তো আমি কী করেছি, এটা ডাবল লিখেছি, এটা ডাবল কত 4, 3 এর ডাবল কত 6। তাহলে এটা কাটাকুটি করে দেখো 1/2 আসছে না, তাহলে এটা ইকুয়াল হয়ে গেল। তার মানে আমি a2 জায়গায় 4 লিখতে পারি আর b2 জায়গায় 6 লিখতে পারি, কিন্তু c1/c2 তো ইকুয়াল না, তার জন্য -8 জায়গায় আমি কোনো একটা ভ্যালু লিখে দিয়েছি, মানে 11। তাতে কী হবে, মানে কাটাকুটি করে যেন 1/2 যেন না আসে, তুমি কোনো যে ভ্যালু লিখতে পারো এখানে। ঠিক আছে, তাহলে আমার ভ্যালু হিসেবে a2 ভ্যালু কত হচ্ছে 4,
বি টু ভ্যালু কত হচ্ছে 6 আর কনস্ট্যান্ট টার্ম সি টু ভ্যালু কত হচ্ছে 11। তাহলে ইকুয়েশনে কীভাবে দাঁড়াবে 4x প্লাস 6y প্লাস 11 ইকুয়ালস টু 0। অ্যাজ সিম্পল ইজ দিস। তুমি যদি এটাকে সলভ করো তাহলে দেখবে দুটো লাইন প্যারালাল হবে। লাস্টটা কী হচ্ছে, লাস্টটা হচ্ছে কোইন্সিডেন্ট লাইনস। তো এই দেখো আমি ইকুয়েশনটা অলরেডি লিখেছি। তো কোইন্সিডেন্ট লাইন হিসাবে কিন্তু প্রত্যেকটা রেশিও কিন্তু ইকুয়াল হতে হবে, ঠিক আছে। তাহলে আবার আমি লিখে নেব 2 3 -8 যেটা অ্যাকর্ডিং টু দিস ইকুয়েশন। তার মানে এখন আমাকে কী করতে হবে, দেখো A1 জায়গায় আমি কী লিখেছি 2, B1 জায়গায় কী লিখেছি 3, C1 জায়গায় কী লিখেছি -8। তাহলে তুমি জাস্ট ডাবল করে দাও। তাহলে আমি ডাবল করলে কী হবে, যে কাটাকুটি করলে প্রত্যেকটা আনসার মিলে যাবে। এটা কাটলে করে কত হয় 1/2, এটা কাটলে 1/2। এখানে দেখো -16 নিয়েছে, কিন্তু খালি 16 নিলে কী হবে -1/2 হবে, আর ম্যাচ করবে না। তার জন্য ম্যাচ করার জন্য -16 নেওয়াটা দরকার। মাইনাস মাইনাস কেটে যাবে, 8 1 8, 8 2 16। তাহলে এখানেও 1/2 আসবে, ঠিক আছে। তার মানে A2 ভ্যালু কত 4, B2 ভ্যালু কত 6 আর C2 ভ্যালু কত -16। তাহলে আমরা একটা ইকুয়েশন বানিয়ে নিতে পারি। তাহলে 4x + 6y - 16 = 0। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলো কিন্তু কোয়েশ্চেন খুব দেয়, ঠিক আছে। তো এটা ভালো করে বুঝে নিও আরেকবার ভিডিওটাকে রিভার্স করে। কোয়েশ্চেন নাম্বার 7, কোয়েশ্চেন নাম্বার 7-এ আবার তোমাকে গ্রাফ তৈরি করতে হবে, কিন্তু এই ক্ষেত্রে তোমাকে বলছে যে ডিটারমাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল ফর্মড বাই দিস লাইন্স অ্যান্ড দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড শেড দ্য ট্রায়াঙ্গুলার রিজন। তার মানে তোমাকে নাম্বার 7-এ কী করতে হবে, নাম্বার 7-এ দেখো দুটো ইকুয়েশন দেওয়া আছে। তো দুটো ইকুয়েশন দিয়ে তুমি জানো যখনই তুমি গ্রাফ করবে তো ওয়াইয়ের এক্সপেক্ট তোমাকে করতে হবে। আর একটা জিনিস বলেছিলাম যে কোনো ইকুয়েশনে তুমি সব জায়গায় কী দেখবে যে ওয়াইটা পজিটিভ আছে না নেগেটিভ আছে। যদি নেগেটিভ থাকে তো সঙ্গে সঙ্গে ওটাকে পজিটিভ করে নিতে হবে। তাহলে এটা মাইনাস ওয়াইটাকে ওদিকে যদি নিয়ে আসি তাহলে ওয়াই হয়ে যাবে। তো ওয়াই = x+1, বা সোজা এখন একটা বাক্স বানাবে। আবার এখানেও দেখবে যে ওয়াইটা যেটা পজিটিভ আছে একদম পজিটিভ আছে। তাহলে যদি পজিটিভ থাকে তো বাদ বাকি ভদ্রলোকগুলোকে সব ওদিকে নিয়ে চলে যাবে। তাহলে 2y = এটা ওদিকে গেলে প্লাস হয়ে যাবে, এটা এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। বাস 2টাকে নিচে নিয়ে এসো, এই তুমি পেয়ে গেলে একটা ইকুয়েশন। বাস এটা দিয়ে তুমি এখন বাক্স বানাবে। তোমরা সবাই ভালোই পেরেছো, ঠিক আছে। তো এখন এটা দিয়ে যখন তুমি ইকুয়েশনটা হবে কিছু, এই লাইনটা বোধহয় এটার হবে, এই লাইনটা এটার হবে, ঠিক আছে। তো এখন দেখো ট্রায়াঙ্গেলটা কিন্তু দুদিকে ফর্ম হচ্ছে। একটা দেখো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের মধ্যে দেখো একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, কিন্তু এই দেখো। কিন্তু আমাকে কি বলেছে এই কোয়েশ্চেনে বলেছে এক্স অ্যাক্সিসের যে ট্রায়াঙ্গেলটা ফর্ম হবে। তো এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। তো দেখো এক্স অ্যাক্সিসের দিকে এই ট্রায়াঙ্গেলটা ফর্ম হচ্ছে, তার জন্য আমি এখানে শেড করেছি। এটাকে শেডও করতে বলেছে কিন্তু। তারপরে আবার বলেছে যে ভার্টিসেস অফ দ্য ট্রায়াঙ্গেল যেগুলো আছে, যেগুলো 1 2 3, এই দুটো, এই যে 3টে পয়েন্ট যেটা আছে এটা কিন্তু আলাদাভাবে তোমাদেরকে মেনশন করতে হবে, এটাও তোমাকে বলেছে। বুঝতে পারছো তো? This is the solution of question number 7. ওকে, চলো এখন আমরা একটা সাবস্টিটিউশন মেথড শিখি। সাবস্টিটিউশন মেথডও খুব মজার জিনিস। এখন এই সাবস্টিটিউশন দেখো, যেহেতু আমি অনেক আগে তোমাদেরকে বলেছিলাম যে এই চ্যাপ্টারে সাবস্টিটিউশন 3টে মেথড আছে। সাবস্টিটিউশন মেথড, এলিমিনেশন মেথড আর ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, ঠিক আছে। তো তোমাদের স্কুলের পরীক্ষাতে হয়তো স্পেসিফিকলি এটা বলে দেবে, যদি পরীক্ষা হয় বা নেওয়া হয় তাহলে বলে দেবে যে সাবস্টিটিউশন মেথডই করো। তাহলে হয়তো তোমাদের 3টে মেথড করার পরে এটা মনে হবে যে না আমার এলিমিনেশন মেথডটা খুব পছন্দ, তো তোমরা খালি এলিমিনেশন মেথডটাই করে যাচ্ছ, ক্রস মাল্টিপ্লিকেশনটাও করছো না, সাবস্টিটিউশন মেথডটাও করছো না। তাতে কিন্তু এইটা ক্ষতি হতে পারে যে স্কুলের এক্সামে বা অনেক সময় সিবিএসইতেও বলে দেয় স্পেসিফিকলি যে তোমরা ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে এটা করে দেখাও। ওই ক্ষেত্রে যদি তুমি এলিমিনেশন মেথড করো তাহলে কিন্তু পুরো মার্কস পাবে না। ধরো ওটার মধ্যে যদি 3 থাকে তাহলে তোমাকে 1 দেবে, ঠিক আছে। যেহেতু তুমি একটা প্রসেস ফলো করেছো বলে তো একটা কনসিডারেশন আসবে, কিন্তু পুরো মার্কস দেবে না। তার জন্যই সব মেথড জানাই কিন্তু খুব ইম্পর্টেন্ট। স্পেসিফিক্যালি দেখো এলিমিনেশন মেথড 90% স্টুডেন্টরা কিন্তু এলিমিনেশন মেথড খুব পছন্দ করে, ঠিক আছে। সাবস্টিটিউশন মেথড মোটামুটি 99% লোকেরা মানে স্টুডেন্টসরা এটা ফলোই করে না। আর ক্রস মাল্টিপ্লিকেশন তো আরও কম, মানে ওটা করেই না, ঠিক আছে। তো সব মেথডই কিন্তু মনে রাখতে হবে আর প্র্যাকটিসে রাখতে হবে। তো সাবস্টিটিউশন মেথড কী আছে, আবার দুটো ইকুয়েশন দিয়ে দেওয়া হবে। এই যে দুটো ইকুয়েশন দেওয়া হচ্ছে এখান থেকে কোনো একটা ইকুয়েশন থেকে তুমি কোনো একটা ভেরিয়েবলের ভ্যালুটা বের করতে হবে, এটাই হচ্ছে সাবস্টিটিউশন। মানে ধরে নাও এটা ইকুয়েশন, এটা 1, তাই তো। তো আমি 1টাকে কী করেছি দেখো, এক্সের রেসপেক্টে আমি চেঞ্জ করছি। তুমি ওয়াইয়ের রেসপেক্টেও চেঞ্জ করতে পারো, তুমি ওয়াইটা ওদিকে নিয়ে যেতে পারতে, 3টাকে এদিকে নিয়ে যেতে, তো ওয়াইয়ের ভ্যালু বের করতে পারতে। এটা কোনো ম্যান্ডেটারি না যে তোমাকে এক্সের ভ্যালুই বের করতে হবে, হ্যাঁ, বা ওয়াইয়ের ভ্যালু বের করতে হবে। তোমার যেটা ইচ্ছে ওটা তুমি করতে পারো। তো আমার এই ক্ষেত্রে আমি কী করেছি যে ওয়াইটাকে ওদিকে নিয়ে গেছি, তাতে কেমন দেখাচ্ছে 3x = 3y + y, আর তারপর 3টাকে এখানে নিয়েছি। তাহলে এক্সের ভ্যালু কত গিয়ে দাঁড়ালো 3 + y
বাই 3। এখন আমি কি করব, যে আরেকটা যে ইকুয়েশন 2 আছে না, এই এক্সের ভ্যালুটা আমি ইকুয়েশন 2তে পুট করে দেবো, সিম্পল। ঠিক আছে, তো এখন দেখো কী লিখেছি, পুটিং দ্য ভ্যালু অফ এক্স ইন ইকুয়েশন 2। ঠিক আছে, তো আমি আগে ইকুয়েশন 2টা লিখে নেব, 3x - 3y = 9। এরপরে এক্সের জায়গায় আমি কি লিখছি, এই যে ভ্যালুটা যেটা দেওয়া আছে, দেখো এক্সের জায়গায় এই ভ্যালুটা লিখেছি, এটা রিডিউস করলাম, করার পরে কিছু এরকম দাঁড়াচ্ছে। তো এখানে একটা ঘটনা হচ্ছে কি, দেখো ভেরিয়েবলগুলো কেটে যাচ্ছে, 9 = 9। তার মানে এটা কি বোঝাবে, যখন তুমি দেখছো যে কোনো ভেরিয়েবল আসছে না, মানে এক্সের ভ্যালু বা ওয়াইয়ের ভ্যালু এরকম করে আসছে না, সব কেটে যাচ্ছে, তখন তুমি লিখবে যে ইন দিস পার্টিকুলার ইকুয়েশন ইট ইজ অ্যান ইনফিনাইটলি মেনি সলিউশন ওয়ার এক্স অ্যান্ড ওয়াই উইল ক্যারি দ্য সেম ভ্যালুস। তার জন্য কিন্তু এটা কেটে যাচ্ছে। ঠিক আছে, এরকম অঙ্ক আবার খুব কম হয়। তো এখানে তুমি দেখবে, তুমি প্রত্যেকবারই তুমি যখন সাবস্টিটিউশন মেথড তোমাকে বলবে, তখন এক্স আর ওয়াই ভ্যালুটা তুমি পাবেই পাবে। তো এটা একটা জাস্ট একটা অন্যরকম অঙ্ক ছিল বলে আমি এটা সিলেক্ট করেছি। ঠিক আছে, এখন দেখো আরেকটা আমি বুঝাচ্ছি কোশ্চেন নাম্বার 2তে। কোশ্চেন নাম্বার 2তে দুটো ইকুয়েশন দিয়েছে, আবার এটাও বলছে যে একটা ইকুয়েশন দিয়েছে যে y = এই যে y = mx + 3 আছে। আমার অঙ্ক, আচ্ছা হ্যাঁ, তো এখানে দুটো ইকুয়েশন ছাড়া y = mx + 3 দেওয়া আছে। ঠিক আছে, আর এখানে বলছে যে m এর ভ্যালুটা কী হবে। ঠিক আছে, তা m এর ভ্যালুটা তুমি তখনই বের করতে পারবে যখন x এর y এর ভ্যালুটা তুমি জেনে যাবে। ঠিক আছে, তো এই যে দুটো ইকুয়েশন যেটা দিয়েছে, এটাকে আমি সাবস্টিটিউশন মেথডেই করব। ঠিক আছে, তাতে কী হবে, তোমরা এখন বুঝতে পারবে যে x এর y ভ্যালুটা কীভাবে বেরোচ্ছে। তো দেখো এখানে আমি প্রথম সিলেকশন, এটাও কোনো মানে নেই যে আমি প্রত্যেকবার, দেখো আগেরবারও ইকুয়েশন 1টা নিয়েছি, এবারও আমি ইকুয়েশন 1টা নিচ্ছি, তোমরা ইকুয়েশন 2টা নিয়েও করতে পারো। ঠিক আছে, তো ফ্রম 1, দেখো ফ্রম 1 আমি কি লিখেছি, 2x = 11 - 3y, এই যে +3yটা যেটা আছে ওটাকে ট্রান্সপোজ করে ওদিকে নিয়ে গেলাম। তো ফ্রম ইকুয়েশন নাম্বার 1 থেকে আমি x এর ভ্যালুটা বের করলাম 11 - 3y/2, এটাকে আমি 3 ধরে নিলাম। ঠিক আছে, এখন এই x এর ভ্যালুটা আমি কী করব, এই যে ইকুয়েশন নাম্বার 2তে যেটা আছে ওইখানে যেখানে এক্সটা আছে ওইখানে এক্সের জায়গায় আমি এই ভ্যালুটা লিখব। ঠিক আছে, তো সবচেয়ে আগে আমি ইকুয়েশন নাম্বার 2টা লিখে নেব, 2x - 4y = -24। নাও উইল পুট দ্য ভ্যালু অফ এক্স, উইল সাবস্টিটিউট, মানে এটার জায়গায় আরেকটা কাউকে আনছি, তার জন্য এটাকে সাবস্টিটিউট বলা হচ্ছে। ঠিক আছে, তো 2x জায়গায় আমি কি লিখছি, 2 × ব্র্যাকেটে 11 - 3y/2 - 4y = -24। বাস এই 2কে রিডিউস করে দাও, দেখতে কিছু এরকম হবে। 11টাকে আমি ওদিকে নিয়ে গেলাম। ঠিক, মানে এখন ওয়াইয়ের জন্য সলভ করছি, তো ওয়াইয়ের ভ্যালুটা আলটিমেটলি দাঁড়াবে কত, 5। তো ওয়াই বের হয়ে গেল। এখন এক্সটা কীভাবে বের করবো, এক্সটা হচ্ছে এই যে 3 থেকে বের করবো, কেন কি এক্সের ভ্যালু কী আছে, = 11 - 3y/2। তো দেখো এটা আমি লিখেছি, ওয়াইয়ের জায়গায় আমি কী লিখেছি, 5। তাহলে ইন্টু করার পরে এক্সের ভ্যালুটা গিয়ে দাঁড়াচ্ছে দেখো -2। তাহলে এখন আমি কিন্তু এক্স আর ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেলাম। তো এখন আমি নিশ্চয়ই আমি এম এর ভ্যালুটা পেতে পারি। তো এক্সের জায়গায় এক্সের ভ্যালু, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের ভ্যালু, এটা আমি পুট করবো। দেখো তো দেখো এটা লিখেছি আমি, y = mx + 3। তো ওয়াইটা কত বেরোচ্ছে, 5, এক্স বেরোচ্ছে -2। ঠিক আছে, তো এটাকে সলভ করার পরে এম এর ভ্যালু কি দাঁড়াবে, -1। খুব ইজি। ঠিক আছে, এখন কোয়েশ্চেন নাম্বার 3তে অনেকগুলো অঙ্ক আছে, মানে 6টা অঙ্ক রয়েছে, ওগুলো সবই কিন্তু প্রবলেম সাম। ঠিক আছে, তো এই প্রবলেম সামসগুলো আমি পরের ইয়েতে ডিসকাশন করব, আর পরের ভিডিওতে আমি এটা চেষ্টা করব যে তোমাদের এলিমিনেশন মেথড, ক্রস মাল্টিপ্লিকেশন মেথড আর যতগুলো প্রবলেম সামস আছে ওগুলোকে সবই তোমাদেরকে সঙ্গে ডিসকাস করে শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, ফর নাও তোমরা এক্সারসাইজ নাম্বার 3.2টা করো, আর 3.3 যতটা বুঝালাম অতটা শেষ করো। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড টেক কেয়ার।